করে তুলেই সেন্ড করে দেয়। মোবাইল থাকলে ধরেন ওই যে বললাম যে একজনে পাইছে 200 ভোট, হেরে যদি 2000 ভোট করে দেয়, তখন ওই যে এজেন্ট যে ফর্ম আছে এটা সাইন করে, ওইটার ছবি তুলে যদি আগে বাইরে পাঠাই দেয় যে এই অবস্থা, তখন তো বাইজা যাবে তোরা কেমনে উল্টা করছিস। বা ব্যালট বক্স ভর্তি আছে কিনা না খালি আছে এইটাও তো দেখাই দিতে পারে ভিডিও তুলা। এইসব কারণ হচ্ছে যে ইসির এই কাহিনী। আর এই ইসির যে প্রধান সে হচ্ছে যে জামাতের, তিনি চিটাং ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় উনি জামাত শিবির করতেন, এবং শিবিরের সিরাজুস সালেহীন গ্রুপ যেটা, ওই গ্রুপের প্রধান ছিলেন চিটাং ইউনিভার্সিটির রক টাটা পার্টি। তারে আইনা বসাইছে ইসিতে, নির্বাচন কমিশনের বড় নেতা এখন উনি। তো এটা বিএনপিও বুঝে নাই, এখনো বুঝে কিনা জানি না। এই হচ্ছে যে অবস্থান। ধন্যবাদ মাসুদ ভাই। জি রাশেদ হায়দার ভাই, আমি রফিক ভাইয়ের কাছেও একটু যেতে চাই এ বিষয়ে যে ইসি হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নিলেন 400 গজের ভিতরে কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারবে। অবশ্য বিকালের দিকে কিছুটা নমনীয় বার্তা আমরা পেয়েছি, সেটা হচ্ছে সাংবাদিকদের ক্ষেত্রে এবং নির্বাচন পর্যবেক্ষকদের ক্ষেত্রে, সেখানেও কিছু বিধিনিষেধ আছে কৌশলী। জি রফিক ভাই, এই ধরনের সিদ্ধান্তের কি কারণ থাকতে পারে? কেন ইসি হঠাৎ করে এই অযাচিত সিদ্ধান্ত নিল, যেটা বাংলাদেশের ইতিহাসে একেবারে নজিরবিহীন? ধন্যবাদ রাশেদ ভাই, মাসুদ ভাই, দুইজনকে ধন্যবাদ। আছে, আমি তো মনে করি ওনারা যে এই পর্যন্ত ইসি যতগুলি কাজ করছে, আপনার নতুন করে আপনার তৈরি করছে, আপনার কিছু আরপিও সংশোধন করছে, অনেকগুলি জিনিস আসবে, অনেকগুলি আছে মানে একদম বক্কবাজি। তারা এখানে যারা আছে এদের এই অভিজ্ঞতাই নাই। আইন করছে, মন মতো আইন আবার পরিবর্তন করে, যখন যা মন চায় তখনই তা পরিবর্তন করে। এই পর্যন্ত ইসির কত তারা নির্বাচনের কোনো ব্যাপারে কোন দেখেন, এক সপ্তাহ হানা বুটের প্রচারণা কিন্তু চালাইলো সরকারি বড় বড় কর্মকর্তা, সরকারি পৃষ্ঠপোষকতা। আমরা শুনলাম যে কোটি কোটি টাকা আপনি ইনভেস্ট করছে সরকারি আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে। এতদিন পরে এসে কি বলতেছে, এটা আইনত দণ্ডনীয়। দণ্ডনীয় যেহেতু রফিক ভাই, আপনার কথা ভাঙা ভাঙা আসে, আমি সব কথা শুনতে পাচ্ছি না। ঠিক হয়ে যাবে, এখন ফুল ঠিক হয়ে যাবে। রফিক ভাই, আপনার সব কথা শোনা যাচ্ছে না, আপনার কথা ভাঙা আসে, একটা আসে তো 10টা কথা শোনা যাচ্ছে না। আপনার নেট এখন শোনা যাচ্ছে? এখন ঠিক আছে, এখন শোনা যাচ্ছে? আচ্ছা, এখন শুনতে গেলে এখন দেখেন, এই যে আপনার এক এক সময় এক এক ধরনের আপনার মানে করা। আপনি নির্বাচনে কেউ আপনার সরকারি কোনো কর্মকর্তা, আমরা সব সময় জানি তারা কোনো ধরনের কথা বলতে পারবে না, অথচ তারা হানা বুটের চালায়, প্রচারণা চালায়। ব্যাপক ভাবে যখন আপনার হলো, প্রতিবাদ শুরু হইলো, তখন পরে আইসা বললো যে না, এটা আসলে দণ্ডনীয় অপরাধ। সরকারি কয়েকটা প্রতিষ্ঠানে কত কোটি টাকা অলরেডি তারা করছে, দিয়ে দিছে। তারা গেলে জানে, এসব জানে কিনা জানে, মনে হয় জানে, আপনার ইচ্ছাকৃত ভাবে কাজগুলি করে। আপনার এই যে নিয়ে যেতে পারবে না। আপনি যদি ভিতরে যদি আপনার কোন ধরনের হয়, কোন অ্যানোমালিস হয়, যদি এখানে মনে করেন আপনার কোন কারচুপি হয়, তাইলে আপনি এগুলি কে উঠায় ধরবে, কে দেখবে কি বলেন? দেখার তো কোনো সুযোগ নাই। আগে তো অনেক সময় আমরা দেখতাম যে কি হলো, যে এখানে শিল মারতেছে, ওপেন শিল মারতেছে। গত নির্বাচনে যে হলো, চেয়ারম্যান নির্বাচনে বা ওই নির্বাচনে বললো যে শিল মারতেছে, দেখাচ্ছে, তাহলে এগুলি বের হইলো কেউ? তাহলে বের হইতো না। তাই এখন যদি এরকম ঘটনা ঘটে, তাহলে এটা কে বের করবে?
আপনি আজকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আমার যে প্রথম ভিডিও দেখেন, আপনি যদি ক্যামেরাম্যান যদি যেতে পারে, একটা ক্যামেরাম্যান বলেন, আপনি একটা উপজেলার কথা বলেন, কোন ডিস্ট্রিক্টের প্রতি উপজেলায় কি আপনার যারা মিডিয়া, অনলাইন মিডিয়া বলেন, সংবাদকর্মী যারা আছে, মেইন স্ট্রিম মিডিয়া, আপনার তাদের কি আপনার সংবাদ প্রতিনিধি আছে? ডিস্ট্রিক্ট লেভেলে আছে। তো এক ডিস্ট্রিক্টের লোক, একটা ডিস্ট্রিক্টের কয়জন প্রতিনিধি আছে? ওরা কি এতগুলি উপজেলা কি আপনার ইয়ে করতে পারে? বা ধরেন একটা উপজেলার কথা বলি, একটা উপজেলা, যেন আমার উপজেলা 13টা ইয়ে আছে, ইউনিয়ন আছে, 13টা ইউনিয়নে কত কেন্দ্র আছে? এই কেন্দ্রের মধ্যে সব কি মিডিয়াগুলি যেতে পারবে? না, ওরা কি খবর দিয়ে বলবে যে এখানে আপনার গন্ডগোল হবে বা এখানে আপনার অ্যানোমালিজ হবে, তুমি আসো, তুমি ভিডিও করো? এইগুলি কোথা থেকে পাওয়া যায়? পাওয়া যাচ্ছে হলো আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে, যারা মোবাইল ইউজ করে তারা উপস্থিত, যখন যা হয় সাথে সাথে ফুটায় ধরতেছে। তাহলে তাদের ভয় কে? তাদের ভয় কোথায়? তাহলে তারা কি এখানে কোনো মানে ইয়ে করতে চাইতেছে, আপনার কি বলে অনিয়ম যাতে হয় এটা সুযোগ করে দেওয়া চাচ্ছে কিনা? না অনিয়মকে তারা প্রশ্রয় দিচ্ছে? কোনটা? আপনি বুঝতে পারছেন আমার কথাটা? আমি ভালো করে বুঝায় পারছি কিনা বলতে পারবো না। যে একটা উপজেলায় যদি একটা নাকি ধরেন একটা কিছু একটা লুকাচ্ছে, অর্থাৎ সেখানে যদি কোনো সমস্যা তৈরি হয় সেটা যেন মানুষ জানতে না পারে, সেটার জন্যই এই ধরনের পদক্ষেপ তো তারা নিতেই পারে। এটা তো অবশ্যই। না এলে এটা আপনি 400 মানে 400 গজ দূর, 400 গজের দূরে কি ভোট কেন্দ্রের কেউ এনে হবে? 400 গজ দূরে মানুষই থাকে না। ভোটের কেন্দ্রের আশেপাশেই থাকে। 400 গজ থাকে না। আর ভিতরে এনোমালিজ তৈরি ভিতরে হবে। গ্যাঞ্জাম তৈরি হতে ভিতরে হবে। তাহলে এগুলি ফুটায় যদি না উঠে তাহলে মানুষ জানবে কি করে? বা মিডিয়াতে জানবে কিভাবে? সারা বাংলাদেশের মানুষ জানবে কিভাবে? তার মানে কি তারা নিশ্চয়ই কোনো একটা প্ল্যান কাজ করতেছে। তারা আপনার ওই যে বলতেছেন না যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ম্যানিপুলেট বলেন, যাই বলেন না কেন, এইগুলি করার জন্যই যাতে না করার একটা সুযোগ পায়, ওইটাই তাদের জন্য ইয়ে করা হয়েছে যে আপনার মিডিয়া কোনো যেতে পারবে না, মিডিয়া না মানে টেলিভিশন ক্যামেরা যেতে পারবে না, আমাদের পাবলিক পার্সোনাল যে ক্যামেরা সেটা যেতে পারবে না। আবার মিডিয়ার একজন আজকে সারাদিন এটা নিয়ে হলো বিকাল থেকে এরকম অনেকে কিন্তু ভিডিও ছাড়ছে, ভিডিও ছাড়ার কারণে তারা সবাই হয়ে গেছে যে না যেতে পারবে, মিডিয়ার লোক তাও নিয়ন্ত্রিত হবে কেন? তাহলে ওপেন গণতন্ত্র কোথায় হলো? ওনাদের না বাক্সা দিছে, কোথায় বাক্সা দিল? মানুষ জানতে পারতেছে না, বুঝতে পারবে না। তাহলে তার মানে কি তারা অবশ্যই এরকম কোন কাজ করার চেষ্টা করতেছে যে আপনার এই যে একটা বলছেন না যে মানুষ ভোট কেন্দ্রে কম যাবে, এই কথাটা কিন্তু আসছে যে আওয়ামী লীগের লোক যেহেতু ইলেকশনে যাবে না, সেক্ষেত্রে ভোটের পার্সেন্টেজ কম হতে পারে। এইটার জন্যই এরকম কিছু করতেছে যাতে ভোটের পার্সেন্টেজ নিয়ে তারা কিছু উল্টাপাল্টা কিছু কাজ করতে পারে। নাহলে হবে কেন? এইগুলি বলবে কেন? আগে যে নির্বাচন হয়েছে, কোন নির্বাচনে কি এরকম হয়েছে? ভোটের কেন্দ্রে আপনার আরেকটা জিনিস বলেন, আপনি আপনার মোবাইল আছে একটা, মনে করে আমি ভোট দিতে একজন আপনি দেখলাম যে ইয়াতে ফেসবুকে এসে লাইভ বলতেছে যে ভোটের দিন প্রতিদিন একটা করে এক একজন একটা কামলা নিয়ে যেতে হবে। কামলা বুঝেন তো আপনি? মানে ভোট কেন্দ্রে যেহেতু যাবে, এখন তার মোবাইল কোথায় রেখে যাবে? তাহলে একজন কামলা লাগবে, কামলা আনবে, তাহলে বলে ভাই তুই 1 ঘন্টার জন্য মোবাইলটা রাখ, কারণ ও তো গিয়ে সিরিয়ালে দাঁড়াইতে হবে, এরপরে কেন্দ্র যেতে অনেক সময় লাগবে। ভোট কেন্দ্র তো এরকম ফাঁকা থাকবে না, গিয়েই আপনি ভোট দিয়ে এসে পড়বেন, সিরিয়ালে দাঁড়াবেন, এরপরে আস্তে আস্তে ভোট দিতে যাবেন। তাহলে 1 ঘন্টার জন্য একজন আপনার আপনার লোক রাখতে হইব, তাহলে আপনার 100 টাকা দিতে হইব যে তুমি ভাই আমার রাখো। যেন আরেকটা একজন বললো যে উনি ভোটার হয়েছিল আপনার মতিঝিল এলাকায়, কর্মকর্তা ওই সময় তো ওনার বাসা ছিল মতিঝিল এলাকায়, এখন তার হলো বাসা হলো তার মিরপুরে। এখন কি মিরপুরে সে মোবাইল রেখে তার মতিঝিলকে ভোট দিতে যাবে? মোবাইল রেখে? নাহলে ঢাকা শহরে মোবাইলটা কার কাছে দিয়ে যাবে? আপনি ভোট কেন্দ্রে যখন যাবেন ভোট দিতে, তখন কার কাছে দিবে? তার মানে কামলা রাখতে হইব, তার সাথে নিয়ে যেতে হইব, কারণ অন্য একজনের কাছে দিলে তো সে মোবাইল নিয়ে পালাবে। তার মানে কি ওরা, আমি যদি বলি যে এরা অনভিজ্ঞ, ভুল হবে। অনভিজ্ঞ তো অবশ্যই না, ওরা হলো টেকনিক্যালি এমন কিছু কাজ করার চেষ্টা করতেছে যেখানে আপনার ভোটে যে একটা ম্যানিপুলেট করবে বা আপনার ইঞ্জিনিয়ারিং করবে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। না হয় আরেকটা কথা বলছিল যে ওই একজন উপদেষ্টা বললো না যে না, উপদেষ্টার সহকারী বা প্রেস সচিব, উনি বলে ভোটের এবার রেজাল্ট হইতে 2-3 দিন সময় লাগবে। সারা জীবন যেটা শুনি নাই। ওনার আসলে কি সব ক্ষেত্রে আপনার মানে ওই
ঘুরায় পাচায় কাজ করতে চাইছে, কোনোটাই তারা সুবিধা করতে পারতেছে না। যে নির্বাচনটাই দিতে চাইছিল না, এরপরও নির্বাচনকে বন্ধ করার জন্য কত ধরনের পায় তারা করতেছিল। দেখেন আপনি ওই যে পে স্কেল এনে হাজির করলো, তুমি বাস্তবায়ন করবে না, তুমি পে স্কেল কেন ভোটের 5 দিন আগে তুমি পে স্কেল তুমি পাবলিকের সামনে ওপেন করলা, তার মানে কি পাবলিককে আপনি খেপায় দেওয়া। ওই যে যেখানে পাবলিকের খেপলো, মানে ওই যে চাকরিজীবীরা যে আমরা ইয়াতে যাব না, ভোট গ্রহণ করবো, নিব না, ভোট নিব না আমরা, মানে সব দিক দিয়ে তারা চেষ্টা করতেছে যাতে নির্বাচন যাতে বন্ডুল হয়, বাদ রাখতেছে না সব কোনো কিছু। জি রফিক ভাই, আসবো ধন্যবাদ। আসবো আবার আপনার কাছে। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে একটু যাই। রাশেদ হায়দার ভাই, আজ দেখলাম বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। হঠাৎ করে তিনি এই ষড়যন্ত্রের গন্ধ পেলেন, এবং যে বিষয়টা নিয়ে জল্পনা কল্পনা অনেকেই বলছেন, বিএনপিতে এতদিন এমনটা বলেনি, এবং একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে বলছেন ষড়যন্ত্র হচ্ছে। কি ধরনের ষড়যন্ত্র হতে পারে? আপনি মিউট আছেন। সারা আর 3 জন জুলাই ষড়যন্ত্রকারী পন্থী 8 জনের মধ্যে, মানে এটা হচ্ছে যে বিভাগীয় কমিশনার। তাহলে বিএনপির যদি 5 জন হয়, জামাতের 1 জন আছে, জুলাইয়ের আছে 2 জন, তাহলে জামাতেরই 3 জন আর বিএনপির 5 জন। ঠিক আছে, সবচেয়ে মজার বিষয় দেখেন, 64 জন জেলা প্রশাসক আছে। জেলা প্রশাসক হচ্ছে যে 64 জন, সেইখানের মধ্যে বিএনপির আছে 11 জন। 64 জনের মধ্যে 11 জন বিএনপি পন্থী, জামাতপন্থী 22 জন, এবং এই যে জুলাই ষড়যন্ত্রপন্থী যেটা বলে সেটা পন্থী হচ্ছে যে 21 জন, এবং জামাত এবং জুলাই ষড়যন্ত্রকারী পন্থী হচ্ছে 10 জন। তার মানে বিএনপি পন্থী 11 জন, বাকি আর যা আছে 64 জনের মধ্যে সব জামাতপন্থী। কিন্তু এখন আপনার জেলা প্রশাসক, এক একটা জেলাতে কয়টা করে আসন আছে একটু হিসাব করে নেন। 64টা জেলাতে 300 আসন, তাহলে এক একটা জেলাতে আসন কয়টা? এখন যদি 11 জন যদি মাত্র বিএনপির জেলা প্রশাসক থেকে, বাকি সবটা জামাতের, তো জেলা প্রশাসক তো নিয়ন্ত্রণ করবে, এরপরে পুলিশ সুপার থেকে শুরু করে সবই জামাতপন্থীর আধিক্য। তো এতদিন পরে বিএনপি নেতা বুঝেন কেন? তারেক রহমান, আমরা যদি বুঝি এই জিনিস, আমরা যদি বুঝা যায়, আমরা আমাদের হাতে যদি থাকে এইটা, তাহলে বিএনপি নেতাদের হাতে থাকে না কেন? এই লিস্ট, এই ছবি সহ এই লিস্ট থাকে না কেন বিএনপি নেতাদের হাতে? কেন তারেক জি আজকে বলতে হচ্ছে যে নির্বাচন নিয়ে চলছে? এটার কোনো জবাব কি আছেন তারেক জিয়ার কাছে? আমাদের কাছে লিস্ট থাকলে ওনার কাছে নাই কেন? ওনার কাছে তো লিস্ট থাকার কথা। তো এইসব নিয়োগ বদলি যখন হয়েছে তখন তো ওনারা কোনো কথা কন নাই। ওনারা তো মনে হচ্ছে হায় 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 হয়ে গেছি আমরা। এই হচ্ছে যে অবস্থা। সুতরাং এই যে কারচুপি যে হবে এটা তো সবাই জানে, খালি উনিই জানলেন না আর কি। আর এখন হচ্ছে স্ট্যান্ডবাজি নিচ্ছেন, উনিও জানেন যে হবেন। এখন ওনার স্ট্যান্ডবাজিটার কারণ কি জানেন? যদি এরপরও যদি হাইরা যায় তাইলে বলতে পারবে যে হ্যাঁ এইরকম কারচুপি হয়েছিল, আর যদি জিতে যায় তাহলে তো বলে যে না, এটা ফেয়ার ইলেকশন হয়েছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এই স্ট্যান্ডবাজি নিচ্ছে এই মুহূর্তে, মূল কাহিনী হচ্ছে এইখানে। জি রাশেদ হায়দার ভাই, ধরনের ষড়যন্ত্র হতে পারে? শুনেন, ষড়যন্ত্র তো আপনার এটা নির্বাচন হবে না, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মানে কি? নির্বাচন হোক এটাই তো চাইছে না। আপনি বিএনপি ছাড়া অন্য যারা আছে, মানে ওই জামাতে ইসলাম যে টিম, বি টিম, সি টিম, ডি টিম, 4টা, তাই না? এরপরে এরা আরো অঙ্গ সংগঠন আছে, এরা তো কেউই চায় না নির্বাচন হোক। ইভেন উপদেষ্টাদের অর্ধেকের চেয়ে বেশি আছে তারা নির্বাচন চায় না, যারা হলো এই জামাত পন্থী, যে ইউএনসিপি পন্থী, তাদের নির্বাচন দিতেই চায় না। তাহলে এখানে ষড়যন্ত্র তো আগের থেকে হচ্ছে। আর জিনিসটা যেটা বলছে যে বিএনপির যে ওই যে ষড়যন্ত্র আছে, আমি একটা কথা বললাম যে গুপ্ত জামাত, গুপ্ত বিএনপির মধ্যে গুপ্ত জামাত, যখন আপনার এই যে ডিসি এসপি গুলি নিয়োগ হয়েছে, বিএনপিরও জানে, সবই ওরাও জানতো যে এই লোকটা আমাদের। যখন নিয়োগ হয় তারা জানতো যে বিএনপির লোক। এখন দেখা গেল ওই পজিশনে গিয়ে দেখা গেল হলো গুপ্ত জামাত।
এখন খুঁজি সবগুলি প্রকাশ হলো না, ইলেকশন আইসে পড়ছে না, এখন আসল রূপটা বেরিয়ে গেছে। এই জন্যই আমি বলছি ষড়যন্ত্র তো তারাও করছে, বিএনপিও তো ষড়যন্ত্র করছে, ঠিকই আছে, কিন্তু বিএনপি এতদিন পর ষড়যন্ত্রের ইয়া থেকে পড়ছে যে ওরা যে গুপ্ত জামাত, গুপ্ত এনসিপি, এই জন্যই এখন একদম প্রকাশ হয়ে গেছে সব, যে এরা তো সব বিএনপি সম্মতিতে করছে না, এগুলি আপনার প্রশাসনের যতগুলো দল হয়েছে সবগুলো বিএনপি সম্মতিতে হয়েছে, এবং আবার নির্বাচন কমিশন যে বিএনপি সম্মতিতে হয়েছে, তাদের ডিসিশনে তো হয়েছে। এখন বলে কেন ষড়যন্ত্র হচ্ছে? এখন দেখা গেল আসলে যে বিএনপি যে গুপ্ত জামাত, ওরা ওদের রূপ প্রকাশ পেয়ে গেছে গা, এই জন্য এখন বলছে ষড়যন্ত্র হচ্ছে, আর কিছু না। বিএনপি আর কিছুদিন পরে যদি নির্বাচন হয়, এর রেজাল্ট পরে দেখবেন আপনার কোন ধরনের, যদি পাস করে যায় আলহামদুলিল্লাহ, তাহলে তো ওই জামাত ইসলাম বলবে যে ষড়যন্ত্র করছে, আর না হয় ওই বিএনপি যদি কোন কারণে বিএনপির যদি আপনার ক্ষতিগ্রস্ত হয়, দেখবেন আপনি এই কেরানি বললো মাসুদ কামাল ভাই না ওই আজিজ ভাই বললো জি রফিক ভাই, এই রয়টার্স কি বলছে জয়ের পেতে বিএনপি, আমরা তো বিএনপি জয়ী হবে এটাই আমরা আশা করি। ইতিপূর্বে ইতিহাস যদি এটা তো আশা, কিন্তু ওরা তো বলছে ইতিহাসের সেরা ফলের পথে জামাত, ইতিহাসের সেরা পথে ইতিহাসের সেরা ফলের দিকে জামাত। তার মানে এটা না যে তারা মানে পাস করতেছে, মানে তারা ক্ষমতায় যাচ্ছে, এই কথা বলে না। কিন্তু ইতিহাসের সেরা মানে কি, তারা জামাতে একবার 91-এ 17টা সিট পেয়েছিল, এরপরে লাস্টে 2001 সালে পেয়েছিল না 2008 সালে 3টা সিট পেয়েছিল। এখন যদি এইবার যদি পাওয়া যায় 50, 60, 100 যদি পাওয়া যায়, বা 120টা 30টা পায়, ইতিহাসের সেরা ইয়া হবে না তারা। আর যদি কোনো কারণে তারা যদি মনে করেন ক্ষমতায় চলে যায়, তাহলে তো করে মনে করেন যে ইতিহাসের মনে করেন না, শুধু সারা বিশ্বের রেকর্ড করবে যে স্বাধীনতা বিরোধী দল, মানে যারা স্বাধীনতা চায় না, যে দল স্বাধীনতার বিপক্ষে যুদ্ধ করছে, মানুষকে হত্যা করছে, নারী নির্যাতন করছে, এগুলি রেকর্ডেড। 54 বছর পরে তারা এই দেশে ক্ষমতায় আসছে। তার মানে কি, এটা সারা বিশ্বের এরকম রেকর্ড নাই যে স্বাধীনতা বিরোধী যারা, যে দেশের স্বাধীনতা চায় নাই, তারা ক্ষমতায় আসছে। তাহলে এটা সারা বিশ্বের রেকর্ড হবে না, ওটা অন্যরকম রেকর্ড হবে। তখন আবার আপনারা দেখবেন বাঙালি যে আসলেই ওই বাংলাদেশের মানুষ এখনো যে মনে পড়ে পাকিস্তানকে ভালোবাসে, তখন এর প্রমাণিত হবে। তার মানে পূর্ব পাকিস্তান যে তাদের যে চিন্তা চেতনা, ওটা আপনার বাস্তবায়ন করা সহজ হয়ে গেল, কারণ তারা আপনার রায় দিচ্ছে। আর তাদের তো এই এজেন্ডাই আছে যে আমরা পাকিস্তান ভাই ভাই ছিলাম, আমরা ছোট ভাই বড় ভাই, কার্যকর মহান করতেছে ভালো এই তাদের পাকিস্তানের সাথে। এখনো যদি আপনারা ভোট দেন তাদেরকে, তাহলে তো তারা তো স্বীকৃতি পায় গেল, ভোটের মাধ্যমে স্বীকৃতি পায় গেল। পাকিস্তানের যতগুলি কাজ হচ্ছে, এই আমাদের এই যে 18 মাসের গত সরকার পতনের পরে যত কাজকর্মই হয়েছে, ঠিক আগে যে পররাষ্ট্র নীতি ছিল উল্টো টার্নে, মানে পুরাটাই পাকিস্তান ঘেঁষা। পাকিস্তান যা বলে তাই, যেন আপনার আমাদের ক্রিকেট নিয়ে কিরকম এক গ্যাঞ্জাম লাগলো, পাকিস্তান যা বললো বাংলাদেশ তাই করলো। আবার দেখালো এখন পাকিস্তানের সাথে আলোচনা হচ্ছে, ওই যে ভারতের সাথে ম্যাচ খেলবে না, ওটা নিয়ে আলোচনা হচ্ছে, ওখানে আবার বুলবুল সব দূরে চলে গেছে ওখানে। তাহলে তাদের সাথে হট কানেকশন, মানে পাকিস্তান যা বলে তাই। ওরা যদি বলে যে আজকে প্রস্রাব করতে হবে, আজকে সারাদিন প্রস্রাব করো না, তাহলে করবে না। তাহলে এখন আপনি যদি এই নীতি এটাই নিয়ে চালাচ্ছে, পাকিস্তানের আমাদের যত ধরনের আছে, আপনার বিমান চালু করলেন, আপনার সেবা নিয়ে আসতেছে, যেভাবে তারা বলতেছে সেভাবে করতেছেন। এরপরে যদি এই দলটাকে আপনি ভোট দেন, তার মানে কি আপনি ওদেরকে স্বীকৃতি দিচ্ছেন। তাহলে তারা যদি ওই পূর্ব পাকিস্তান কায়েম করে, তাহলে অস্বীকার করার তো কিছু নাই। বা ওই দাসে যদি চালায়, তাহলে আপনি তাদেরকে আপনি করবে, তারা তো স্বীকৃতি দিতেছেন, এই দেশের জনগণই স্বীকৃতি দিবে, তাহলে তারা তো এটা বাস্তবায়ন করতে পারবে। এটা দেখছে মাত্র এরকম কিছু। আপনি মিউট আছেন। আমারও কিন্তু সেটাই মনে হয় যে এখনকার যে নির্বাচনটা হইতে যাচ্ছে, এটা ছলে বলে কৌশলে জামাত এনসিপি কে জিতে আনতেই হবে সরকারকে। আপনার একজন ব্যারিস্টারের কথা মনে আছে, এটা জামাতি ব্যারিস্টার, উনি ব্রিটেনে থাকতেন, এখন বর্তমানে বাংলাদেশে আছেন। শাহরিয়ার না, শাহরিয়ার না, আরেকজন। উনি কিন্তু বলছিলেন যে ডাক্তার ইউনূস 18 সালের পর থেকে লবিস্ট নিয়োগ করেছিলেন, এবং সেই লবিস্ট অনেক টাকা খরচ করেছে। আব্দুর রাজ্জাক সম্ভবত, আমি নামটা ভুলে গেছি। অনেক টাকা খরচ করেছে, লবিস্ট ফার্মে
ওনারা মানে জামাত যাইও কাজ করছেন, মানে জামাত এবং ডাক্তার ইউনূস এবং জামাত এক হয়ে লবিস্ট ফার্ম দিয়ে কাজ করে। তোমরা এত বিলিয়ন মিলিয়ন ডলার খরচ কইরা শেখ হাসিনার সরকারকে উৎখাত করার পরে ওনারা যদি ক্ষমতায় না আইসা কি বিএনপিরে দিবে ভাই? এটা তো নর্মাল, এটা বুঝতে হবে। এবং যেই ছক আঁকা হয়েছে, যদি ইলেকশন হয় তাহলে আমার যা ধারণা জামাত উইন করে চলে আসবে, বিএনপি পাত্তাও পাবে না। কারণ হচ্ছে আপনি একটা জিনিস দেখেন, আমি আজকে প্রায় 40 থেকে 50 জনের সাথে কথা বলছি আজকে। এরা বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, বিভিন্ন অফিসার, বড় অফিসার, এবং এদের আমরা চিনতাম সবচেয়ে ভালো স্টুডেন্ট হিসাবে, মানে খুব ভদ্র স্টুডেন্ট হিসাবে। আমার বেসমেট, আমার জুনিয়র, আমার সিনিয়র অনেকে আছে। সবাই বলতেছে এক কথা কি জানেন, আসলে দেখেন আওয়ামী লীগ তো নাই, এখন বিএনপির তো যে অবস্থা, চাঁদাবাজি এরা যা করতেছে এটা তো উচিত হবে না, আমার মনে হয় এবার জামাতরে দিয়ে দেয় ঠিক হবে। এটা হচ্ছে মাইন্ড আজকের দিনের কথা। মানে ওই যে একটা কথা উঠছিল না যে দুই দলেরই তো দিছেন, এবার একটু জামাতরে দিয়া দেখেন, পাবলিক আমি কিন্তু ওইদিকে চলে গেছে। আজকে যদি আপনি চট্টগ্রাম শহরের 10 নম্বর আসনের মহিলাদের একটা মিছিল দেখেন জামাতের, আপনি টাসকি খেয়ে পড়ে যাবেন। যারে বাবা এত বড় নির্বাচন নি মহিলা মিছিল কিভাবে জামাত করাইলো। আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আজকে সকালের কাহিনী আপনাকে দেখাইলে আপনি হয়তো দর্শকদের উদ্দেশ্য এই জিনিসটা একটু দেখাই দিতে পারবেন যে এই জিনিসটা, এই ছবিটা দেখেন, ঢাকা সিটিতে নিয়ে আসা হয়েছে। ওনারা আজকে 2 বাস ভর্তি লোক আসছে, 12 তারিখের ভোট, ঠিকানা খুঁজতেছে, এই ঠিকানায় যাবে। গতকালকে আপনার এখানে বলছিলাম আমি যে ঢাকা শহরে মির্জা আব্বাসের আসনের একটা বিল্ডিং এ 700 জন ভোটার আছে, শুধুমাত্র 1400 স্কোয়ার ফিটের একটা বাসায়। ওরা টোটাল 20 লক্ষ ভোটার ঢাকা ট্রান্সফার করেছে, ঢাকার আসন সবগুলো দখল করতে। জামাত তো ভাই একদম সুশিক্ষিত দল, এরা পারবে। আর এরা এত কষ্ট করে এই পর্যন্ত আইছে, এরপরে পারবে না, এটা কেমনে কোন? ওই যে ডিসি এসপি দের হিসাব দিলাম আপনারে। আপনি কি এটা জানেন একটা আরেকটা গুরুত্বপূর্ণ ইয়ে দেয়, জামাত প্রতি 5 বছরে 300 ছেলেকে ব্যারিস্টারি পড়তে লন্ডন পাঠায়। এরা লন্ডনে থেকে ব্যারিস্টারি পড়ে 300 জন প্রতি 5 বছর। এটার ইনভেস্ট পুরোটা জামাতের, জামাত ইনভেস্ট করে। আপনি এখন যাইয়েন কোন ব্যাংক কর্মকর্তার কাছে যাইয়েন, একদম নম্র ভদ্র, এরা তো আর এই যে আমার আপনার মতো ভাও ভাও করে না, চুপচাপ। এরাও এখন কইতেছে জামাতের দিয়া দেখি, সিস্টেমটা ওইভাবে করছে। এরপরও তো আছে আপনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা বলেন সেইটাও। এখন এগুলা যখন আছে তখন আপনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, ভোট কিনবে জামাত। জামাত যে ভোট কিনতেছে সেটারও প্রমাণ অনেক ভুরি ভুরি পাবেন, এগুলারও প্রমাণ আছে। সুতরাং এখানে ইলেকশন, ওই যে এরা ইয়ের পত্রিকা, এই পত্রিকাগুলোর কথাতে আপনার একটা কথা বলি, আমি ডাক্তার ইউনূসকে চিনি কি হিসাবে, নোবেল লরিয়েট হিসাবে একজন, ঠিক আছে না, যিনি নোবেল প্রাইজ পাইছেন। এই ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো এই নোবেল প্রাইজ পাওয়ার পর থেকে ডাক্তার ইউনূসে অমুক পুরস্কার, তমুক পুরস্কার, অমুকখানে এই, তমুকখানে এই, পৃথিবীর নিউজ মিডিয়ায় গত 10 বছর খালি ডাক্তার ইউনূস ছাড়া কি পৃথিবীর আর কেউ নোবেল পায় না? পাইছে না? আরো ভালো ভালো লোক পাইছে না? কারো নাম নাই। কারণ হচ্ছে ওদের প্ল্যান ছিল যে এইটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে 20 কলম ইংলিশে লিখলে তো আমরা মনে হয় যে বাবারে কি সুন্দর ইংলিশ কয়। শুধু ইংলিশ পত্রিকাতে লেখছে মানে ডাক্তার ইউনূস সম্বন্ধে ভালোই লেখছে, যখন ইংরেজিতেই লেখছে। ডাক্তার ইউনূসরা আপনার আমার মাথায় খাওয়াই দিছে যে ডাক্তার ইউনূস ছাড়া পৃথিবীতে আর কিছু নাই। সেই খানা এখন দেখতেছেন, ফল পাইবেন আরো পরে, এখনো ফল পাওয়া শুরু হয়নি। ওই বাসে কইরা বাপমা আর 2 বাচ্চা একসাথে যাইতেছে। তো এরা বাচ্চা তো জন্ম আমেরিকাতে, এখন এক বাচ্চা আরেক বাচ্চার লগে যখন কথা কইতেছে, ছোট ছোট 4 বছরের বাচ্চা, তখন আরেক সামনের সিটে বড় বুড়ি একটা কই, মারে মা দেখছো নি, কই ফুলাফাইন কি বালা ইংলিশ কয়, এরা হাসা কথাই কইতেছে। বুড়ির কাছে তো মনে হচ্ছে ইংলিশ কইতেছে মানে হাসা। তো এখন ওই যে ইংলিশ পত্রিকাতে কইছে, পাবলিকের ব্রেইন কালকে, আজকে রাইতে না, কালকে সারাদিন, পরশুদিন সারাদিন, আরো কত ইন্টারন্যাশনাল মিডিয়াতে জামাত জিতবে এই কথা সে দেখেন। কারণ জামাত জিতবে এটা ইংলিশে আইলেই তো আমরা হাসা লাগাও ওইদিকে ভোট।
মিডিয়ার কারসাজি, ভোটের আগে মিডিয়ার কারসাজি রাশেদ হায়দার ভাই এবং আপনার ছোট্ট একটা দারুণ কথা বলি বললেন। আজকে, জি। 1 সেকেন্ড, ঘন্টাখানিক আগে দেখলাম গতকাল রাতে সম্ভবত গাজীপুরের ওইখানে বিএনপির 4 জন স্বেচ্ছাসেবক দলের 4 জনরে অ্যারেস্ট করতে গেছে পুলিশ। হয়ারাজ ওই অঞ্চলেরই পোলাপান যখন চান্দাবাজি করে থানা থেকে ছাড়াই নিয়ে আসে, তখন আর্মি যায় না। আর এখন স্বেচ্ছাসেবক দলের 4 জনে কালকে রাতে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি পন্থী নেতা কর্মীদেরকে সেনাবাহিনী এখন ঠেকাইতেছে। আর এইটা হচ্ছে যে সবসময় মনে রেখেন, আমি 91 ইলেকশন করছি, 96 করছি, 2001 করছি, এই 3টে ইলেকশন আমি সরাসরি করছি, যেগুলা আপনি একদম বৈধ ইলেকশন বলতে পারেন। 91 ইলেকশনে দেখছি 4 দিন আগে থেকে সেনাবাহিনী কেমন জানি কমেন্ট নেই রাশেদ হায়দার ভাই, একটা কমেন্ট নেই, কমেন্ট গুলো চলে যায় তো আমি পরে খুঁজে পেতে আমার কষ্ট হয়। একজন একটা কমেন্ট করেছেন, এটা না আর একটা, এই যে এটা জামাতে ইসলামিক ব্যাংক আছে, হ্যাঁ ব্যাংক আছে, জামাতের ইসলামিক হসপিটাল আছে, আওয়ামী লীগের কি আছে, যাই উনি একটু ইসলাম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে, বলছেন বিএনপির কি আছে। এই যে ওনার কথা তো ঠিক আছে, যেমন ইবনে সিনা সহ অনেক অসংখ্য প্রতিষ্ঠান আছে যেগুলো ওদের দলীয় হিসাবেই সবাই চিনে জানে, এবং সেখানে ওই দলের লোকরাই জব করে, সেবার পুরাটাই ওরাই দেয়। কিন্তু অন্য কোন দলের তো এই ধরনের কোন প্রফেশনাল সেবামূলক কোন প্রতিষ্ঠান তো নেই, কথা তো মিথ্যে নয়। 100%। আপনার যেটা বলছিলাম, তখন দেখা গেল 91 সালে ইলেকশনের 2 দিন আগে সেনাবাহিনী আমাদের মার শুরু করলো, তখন বুঝলাম যে আওয়ামী লীগের আইব না। 96 সালে বিএনপির মার শুরু করলো, 2001 সেম আমরা মার খেলাম, 2008 দেখেন আপনি বিএনপির দুসাইয়া মারছে। আর ঠিক এইবার দেখেন এখন আবার বিএনপির সেনাবাহিনী মারতেছে। এটা কিন্তু সিমটম। আপনার 3 দিন আগে থেকে সেনাবাহিনী আর ওই ইন্টারন্যাশনাল তথাকথিত ইংলিশ পত্রিকা এরাই আসলে ঘুরায় যে কে কোন দিকে যাবে। আর যে বোন বলছে, বোনের কথা ঠিক, ইসলামী ব্যাংক, আমি আপনাকে 2003-এর কথা বলি, তৎকালীন সময় 1 ইউরো সমান আমরা পাইতাম সম্ভবত 67 বা 68, মানে 70-এর ভিতরে। বাংলাদেশের কোন ব্যাংক আপনার 62-র উপরে দিত না, কিন্তু ইসলামী ব্যাংক ঠিকই আমাদের 70 টাকা করে দিত। মানুষ আমরা সব ইসলামী ব্যাংকে পাঠাইতাম, কারণ আমরা কষ্টের পয়সা, রক্ত বেচা পয়সা, যেখানে 2 টাকা বেশি পাবো এইখানে যাবো। এখন আপনি বাংলাদেশে দেখেন যে কোনো হসপিটালের চেয়ে ইসলামী ব্যাংক হাসপাতালের চিকিৎসা ব্যয় কম, চিকিৎসা ভালো। কারণ এরা তো গত 50 বছর ধরে আস্তে আস্তে সব কইরা উঠছে। আপনি গতকালকে একটা কথা বলছিলেন কেন জানি না, আমার এক ক্লাস ফ্রেন্ড ছিল, নাম জহির, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত সে ফার্স্ট বয়, কন্টিনিউ ফার্স্ট বয়, কোনো জুট ঝামেলা নাই, মিছিল মিটিং নাই, কোনো কিছুতে নাই। কিন্তু বেচারা দেখলাম যে সে জামাত করে, সে ফার্স্ট বয়। আর যে আমরা যেগুলো ব্যাক বেঞ্চার ছিলাম, সারা দিন পিড়াপিড়ি করতাম, সেগুলোর মধ্যে কিছু আমরা গেলাম আওয়ামী লীগে, কিছু বিএনপিতে। আর ঠিক ক্রিম পোলাটা গেছে কিন্তু জামাতে। এখন আমরা যতই বলি যে ওই করেঙ্গা সেই করেঙ্গা, ওই করেছে সেই করেছে, অমুক করেছে তমুক করেছে, গত 50 বছরে কোন শিক্ষিত লোক ধরে রাখতে পারে এই দলগুলো, ওইটা ধরে গেছে জামাতে। ওই যে বললাম আপনার 5 বছরে 300 পাঠায় পায় ডিগ্রি দিতে, এইখান থেকে ব্যারিস্টারি করানোর জন্য। এখন আজকে কিছুক্ষণ আগে আপনারা দেখছেন কিনা জানি না, আল্লাহ জানে, আমি আপনার দেখাইতে পারবো কিনা, একটা ওয়ান্ডারফুল ইয়ে দেওয়ার জন্য যে আমার এই ভাই বোনদেরকে, যে ওই যে ব্যারিস্টার তুরিনা আফরোজ, ওনাকে আজকে কোর্টের ভিতরে, ওনাকে আজকে কোর্ট থেকে বের করে নেওয়ার সময় এক পুলিশ কনস্টেবল মহিলা মুখ চাপা ধরছে। ওইটা নিয়ে এখন দেখতেছি আমার ভাই বোনেরা খুব চিল্লাইতেছে। কিন্তু রাশেদ ভাই একটু সংশোধন করে দিই, তুরিন আফরোজ না, এটা হলো আপনার মানে তুরিন না, কি জানি আফরোজ, তুহিন, জাহান্নাম আফরোজ, আমি কই জাহান্নাম আফরোজ। ওই বেটিরে যখন এখন মুখ চাইপা ধরে নিয়ে যাইতেছে, এখন আমাদের পোলাপাইন লিখতেছে মিরসরাই বাড়ি এই মহিলা পুলিশ কনস্টেবল 17 বেচের, সে প্রোডাক্ট জামাতের। এই মহিলা মিরসরাই, এবং মিরসরাই থেকে নট এ সিঙ্গেল পুলিশ, কি সে সিপাহী হোক, চাপরাশি হোক আর কমিশনার হোক, নিয়োগ পায় না যদি মোশাররফ সাহেবের সিগনেচার না হয়।
এগুলো তো আওয়ামী লীগই করছে। এই যে আজকে আপনাদের যে বললাম ডিসি এসপি সব এই যে ফাইল দেখাইলাম, সবই তো আওয়ামী লীগের আমলে নিয়োগ প্রাপ্ত। এরা 96 সালের নিয়োগ প্রাপ্ত, 2008 পরের নিয়োগ প্রাপ্ত, সবই তো ওরা। বইলা লাভ কি? এগুলো বললে এখন আর আমারে গালাগালি করবে, আপনারাও গালাগালি করবে। জি রাশেদ হায়দার ভাই, জি বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এখন শোনা যাচ্ছে আমাদের বিসিবি প্রধান কিন্তু পাকিস্তানে আছে, জরুরি মিটিং এ গেছে। ওইখানে এখন আমরা শুনতে পাচ্ছি যে পাকিস্তান ভারত ম্যাচ বয়কট করবে না, এমন সিগন্যালই আসছে। এ বিষয়ে যদি কিছু বলেন। শুনেন, এগুলি নিয়ে তো আমরা বহুত আলোচনা করছি, বহুত ভাবে বহুত বিশ্লেষণ করতে করতে আমরা অগ্রিম কিছু বিশ্লেষণ করি আমাদের না, অনেক আগে থেকে অগ্রিম বিশ্লেষণ, বাংলাদেশের কপালে কি জুটবে, পাকিস্তানের কপালে কি জুটবে, কি কাজ করলে এগুলো, মানে বাংলাদেশের কপালে যেহেতু কাজগুলি করতেছে এবং এটার কপালে কি জুটবে এটা কিন্তু আমরা বর্ণনা করছিলাম। এখন ওইগুলি দেখেন, আমরা ক্রীড়া সাংবাদিক না, এখন আমরা পরে আসলে ক্রীড়া সাংবাদিক বাংলাদেশে ওইগুলি পরে বিশ্লেষণ করছে, অনেকগুলি ভিডিও দেখেন আমাদের অনেক পরে ওই ভিডিও গুলি ইয়ে করছে। ভাই আমরা তো ক্রিকেট খেলা দেখি, তাই না? ক্রিকেটের ছোট থাকতে ক্রিকেট প্রেমিক ছিলাম, ফুটবলও খেলতাম, ভালো ফুটবল খেলতে পারতাম আমি। আমাদের যারা ইয়াং বয়স তখন ফুটবল একদম মানে জনপ্রিয়তার তুঙ্গি, আবু-হানি মোহাম্মদ আবু-হানি সাপোর্টার ছিলাম, ঢাকা স্টেডিয়ামে খেলা দেখছি, মিরপুর স্টেডিয়ামে খেলা দেখছি। ক্রিকেট ওরকম জনপ্রিয়তা ছিল না, তবু আবু-হানি মোহাম্মদের কিছু ক্রিকেট ম্যাচ হইতো বঙ্গবন্ধু স্টেডিয়ামে, ওইখানে আমি যাইতাম খেলা দেখতে সারাদিনের, ওই মাঝে মধ্যে যাইতাম আর কি, সবসময়। এখন এই যে ক্রিকেট সম্বন্ধে মোটামুটি আমরা বুঝি। বাংলাদেশ এখন দেখেন, এখন আমাদের দেশের ক্রীড়া সাংবাদিক আমাদের দেশের কথা নিয়ে আসছেন, তো আমাদের দেশের পেপার আমি পড়ি না, দুঃখজনক ঘটনা। কারণ হলো আমাদের দেশের পেপাররা কোনো সঠিক সংবাদ দেয় না। যা কিছু আমি ডিপেন্ড করি আপনার অনলাইন মিডিয়াতে দেখি এবং যাচাই করি, দেখি যে এবং আমার বিবেকের সাথে প্রশ্ন করি যে কথাগুলি সঠিক কিনা। এখন আজকে ওই মিডিয়াতে আসছে আমাদের এই যে পাকিস্তান নাকি বাংলাদেশ হইয়া ইয়ারে আইসিসি রে শর্ত দিছে। কি শর্ত দিছে? যে আমরা খেলতে যাইতে পারি, তবে বাংলাদেশে যে ক্রিকেটে যেহেতু বিশ্বকাপ খেলতে পারবে না, এটার জন্য তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এটা হলো বাংলাদেশের মিডিয়ার খবর। আপনি দেখেন এটা কোন হইতে পারে খবরটা? বাংলাদেশ খেলতে যাবে না, যায় নাই। এখন অন্য দলে যে একটা দেশ যদি না খেলতে চায়, তাহলে তো তাকে অন্য একটা দলকে নিবে, পরবর্তী দলটা কিনে। এটাই তো নিয়ম, আমরা তো সবকিছুর খেলার নিয়ম এটাই। এখন আমাদের দেশের মিডিয়াগুলি এগুলি ব্যাখ্যা করতেছে যে ওই আইসিসির সাথে বৈঠক বসছে, যে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের জন্য ইয়ারে নিছে, ওই বুলবুলকে নিয়ে গেছে, যে শর্ত দিয়েছে কি বাংলাদেশের যে ক্ষতিপূরণ দিতে হবে বাংলাদেশকে। আবার একটা দিছে যে বাংলাদেশ যে ম্যাচ খেললে যে একটা লভ্যাংশ পাইতো, এই ম্যাচের টাকাও দিতে হবে। এবং আর একটা হলো কি, তৃতীয় নম্বরটা হলো যে পরবর্তী সময়ে কি একটা মানে টুর্নামেন্ট হলে এটার একটা সত্য দিতে হবে। এটা আমি, কারণ বাংলাদেশের মিডিয়ার খবর তো, ওই জন্য আমি এটা ভালো করে পড়ি নাই, তবে মেইন দুইটা বলে দিলাম, আপনি শুনেন। এটা কোনো ভুকা ছাড়া এই ধরনের কোনো সংবাদ প্রচার করবে? এটা কি বাংলাদেশের মানুষকে বোকা পাইছে যে বাংলাদেশের ক্রিকেট মিডিয়ার লোকরা ব্যাখ্যা করার জন্য? পাকিস্তান বাংলাদেশ ভারত আইসিসি কে বলবে যে বাংলাদেশের পক্ষে এই কথাগুলো, এইগুলি করলে আমরা খেলতে যাব। এগুলো কোনো কথা বলেন আপনি? এগুলি কি বলবেন আপনি? হ্যাঁ, ভারত যদি ভারতের সাথে খেলতে যাচ্ছে না, এই জন্য আইসিসি তার দায়িত্ববোধ আছে। কারণ আইসিসি তো একা ভারত না, আইসিসি তো হোল্ড আপনার 16টা কান্ট্রি, আইসিসি 16টা কান্ট্রি না, এটা তো আমরা হলো ভোটের অধিকারের 16টা, আর অনেক দেশ আছে। ইতালি নতুন করে ঢুকলো, আপনি দেখেন স্কটল্যান্ড আছে, এরা তো কিন্তু পূর্ণাঙ্গ সদস্য না, বা কারা কারা আছে আমি সঠিক জানিও না, যুক্তরাষ্ট্র আছে, অনেক দেশ আছে। এখন তো সারা বিশ্বে আপনার ক্রিকেট ছড়ায় পড়ছে। আমরা যখন ক্রিকেট খেলতাম হাতে গোনা কয়েকটা দেশ ছিল, আর এখন সারা বিশ্ব ক্রিকেট ছড়ায় গেছে। আইসিসি যেহেতু মনে করেন একটা সংস্থা, সবাই এটা থেকে আপনার অর্থনৈতিক ভাবে বেনিফিটেড হয়। এখন আইসিসি মিটিং করে যে পাকিস্তানের সাথে ব্যাপারটা আলোচনা করার জন্য, ওই জন্য আইসিসি প্রতিনিধি দল গেছে আপনার পাকিস্তানের সাথে কথা বলার জন্য, যে তারা যাবে কি আসবে কি না, তাদের বিস্তারিত আলাপ করবে। এরপর আইসিসি যদি ভারতের সাথে ক্রিকেট না গেলে, তাহলে পরবর্তী সময় কি হবে সেটা পরের হিসাব।
আর এটা তো অনেক বিশ্লেষণ অলরেডি আইসেই পড়ছে, যেন আপনার ভারত এবং পাকিস্তানের ম্যাচটাকে বড় ম্যাচ হিসেবে তুলনা করা হয়। এটা যদি তারা খেলতে না আসে তাহলে আপনার এটা অনেক আপনার এই যে মিডিয়া বলেন, সত্য বলেন, বিভিন্ন ইয়াতে বলেন, তাদের অনেক লস হবে। সেই লসটার জন্য আইসিসি সেটা আপনার হবে, ভুক্তভোগী হবে। আইসিসি যদি আইসিসির অর্থনৈতিক কমে যাবে, আর রেভিনিউ কমে যাবে। সেই রেভিনিউটা তো সব দেশই কম বেশি পায়, তাহলে সবারই রেভিনিউ কমে যাবে। সেখানে তো এখানে এটা নিয়ে আলোচনা করাই স্বাভাবিক। যদি না যায় তখন এই যে পরবর্তী সময় বললাম না যে যার জন্য রেভিনিউ কাটা যাবে আইসিসি, তাহলে অন্যান্য দল তো এই রেভিনিউ কম নিবে না। তখন তার মানে কি, যে দেশ এই যার জন্য এই রেভিনিউটা ইনকাম হয় নাই তার উপর গাড়ি চাপবে, মানে তার উপর জরিমানা চাপবে উল্টাভাবে। অথচ বাংলাদেশের মিডিয়ায় বলতেছে কি, যে বাংলাদেশের পক্ষ আইসিসির কাছে বলতেছে ওই যে আপনি যেটা বললেন, বাংলাদেশের পক্ষ বলতেছে, আইসিসি কে বলছে যে আমরা খেলতে পারি, তবে শর্ত হলো এইটা যে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত হবে এই ম্যাচ। মানে এগুলি সব ফাউল, আপনার ফাউল এগুলি আমি পড়ছি। আমি এটা কোনো যৌক্তিকতা নাই যে আপনার ইয়াটা দিচ্ছে, এর কোনো যৌক্তিকতা নাই। আর আমরা প্রথম থেকে যে আলোচনাগুলি করছি এই ক্রিকেট নিয়ে, ওইগুলি পরবর্তী সময়ে দেখলেন আমরা সামনে আসছে। আপনার ইয়াতেই তো আলোচনা হইলো, এবং এইটি ওইগুলি দেখেন আপনি বাস্তবায়ন হচ্ছে, এবং ভবিষ্যতে আরো বাস্তবায়ন হবে। বাংলাদেশে দেখেন আপনার আইসিসি বিশ্বকাপের পরে বাংলাদেশের উপর আপনার দেখেন খড়গ চাপতেছে, কতগুলি খড়গ চাপে এটা আপনি পরবর্তী সময়ে। এবং ভারতে যদি পাকিস্তান খেলতে যায় না, পাকিস্তানের উপরে পড়বে, এই খড়গ পড়বে। বুঝতে পারছেন জিনিসটা? জি মাসুদ রফিক ভাই। ভাই, জি রফিক ভাই, আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধে যেন প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা হয়ে থাকে। দিন শেষ, ক্ষমতা হস্তান্তর হোক, আমার বলার দরকার নেই, মানুষই বলবে যে উনি ইতিহাসের কোন খাতায় কোন জায়গায় হবে, ওনার স্থান হবে। উনি নিজে হয়তো জীবিত অবস্থায় দেখতে পারবেন যে উনার স্থানটা কোথায় ছিল। আমি ওনাকে যে কতটুকু শ্রদ্ধা করতাম এটা আমি বুঝাইতে পারবো না। আর উনি যে এখন মনে করেন যে মানুষের কাছে কতটুকু আপনার শ্রদ্ধা পাত্র, উনি ক্ষমতা ছাড়ার পরে উনি বুঝতে পারবে যে উনি কোথায় ছিলেন আর কোথা থেকে নেমে আসছেন। সুতরাং ওইগুলি নিয়ে আর মন্তব্য করার, উনি যতই বলুক না কেন, আপনি যত কিছুই বলেন না কেন, একবার আপনি একটা কিছু মানে আপনার মুক্তিযুদ্ধ যত মুক্তিযুদ্ধের যতগুলি জায়গা আছে প্রত্যেকটা জায়গাতেই আপনার আঘাত করছে। দেন আমি একটা উদাহরণ দিই আপনাকে। এই গত সরকার আমলে মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু ব্যাপক সুযোগ সুবিধা দিছে, ব্যাপক। মানে এটা একটা মুক্তিযুদ্ধ, যে মুক্তিযোদ্ধা ছিল সেই ফ্যামিলি সে জানে যে কতটুকু সুযোগ সুবিধা পাইছে। আরেকটা সুবিধা পাইছে, ওনাদেরকে একটা দিত, যে এরকম লকেট দিত মুক্তিযুদ্ধ। ওরা এখানে হয়তো উপজেলাতে যেত বা বিভিন্ন অনুষ্ঠানে যেত, তো এখানে এটা একটা লেগু থাকতো। ধরেন উপজেলাতেই গেল, তো উপজেলাতে বিভিন্ন প্রতিষ্ঠানে যাইতো, গেলে এখানে দেখাইতো মুক্তিযুদ্ধের একটা ছিল। ওদেরকে এত বেশি শোনা, ইউনু আছে না, ইউনু পর্যন্ত দাঁড়ায় ওদেরকে সালাম দিত। মানে কতটুকু শ্রদ্ধা করতো। আপনি শ্রদ্ধার কথা দাঁড়ায়, মানে এটা না, ওরা এগুলো মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা করছে, মুক্তিযুদ্ধকে, মানে মুক্তিযুদ্ধকে মনে করেন জাতির যে শ্রেষ্ঠ সন্তান। এটা মুক্তিযোদ্ধারা যারা মরে গেছে তারা দেখেছে যে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান। আর এখন যারা মুক্তিযোদ্ধা আছে এদের কাছে জিজ্ঞেস করেন, এরা এখন বুকে চাপা দে কান্দে যে আমরা মনে হয় জাতির নিকৃষ্টতম সন্তান। যেন ফজলু ভাই কান্নারি করে। ফজলু ভাই কি বলছে? একজন কমেন্ট করেছে এই প্রসঙ্গে, সামনে যেদিন আসছে মুক্তিযোদ্ধা বললে মার একটাও মাটিতে পড়বে না। তাহলে মুক্তিযোদ্ধাদের কি মুক্তিযুদ্ধ করার অপরাধে ফাঁসি হবে নাকি? ফাঁসি তো হচ্ছেই। ফাঁসি তো শুনে, ফাঁসির কি আছে শুনেন, ফাঁসি দিয়ে দিলেন, আপনি মরে গেলেন, শেষ হয়ে গেল। আর আপনার যদি এই যে গলার জুতার মধ্যে বেলায় একটু মানুষের সিম্পিতি আদায় করতে চাচ্ছে, এটাই হলো ওনার বক্তব্য। এটার জন্য এই কথাটা বলে গেল। বিদায় বেলায় আপনি যারা মনে করেন যে শুনেন, যারা মুসলমান, অনেক লোক আছে দেখেন সারা জীবন নামাজ পড়ে না, কামকু যা করছে অনেক কিছু করে, নামাজ পড়ে নাই, কিছু করে নাই, দুনিয়ার আগে সব করে, কিন্তু মরার আগে দেখবেন মরার হয়তো বুঝতে পারে যে আমি তো মরণের সময়, হ্যাঁ বুঝতে পারে যে লোকটা মারা যাবে। শুনেন,
এ কিন্তু 1 মাস আগে বা 15 দিন আগে বুঝতে পারে যে আমার তো দিন সময় শেষ হয়েছে, যদি সে মানে অনুভব করতে পারে, বুঝতে পারছেন এরকম তখন কিন্তু দেখবেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিয়েছে। এটা কিন্তু তার মনের মধ্যে একটা আবেগে, বুঝছেন, এই আবেগ দিয়ে কাজ করে। দেখবেন আপনি এরকম মানে ঘটনা সে বহুত দেখবেন যে ধর্মকর্ম শুরু করে দিছে, এই তো তখন ধর্ম ধর্মকর্ম শুরু করে দেয়, এটাই তো নাকি? হ্যাঁ, তো এখন আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা এটাই হয়েছে যে ওনার জীবনে তো মুক্তিযুদ্ধ যেহেতু করে নাই, এটা ওনার ছিল, করে নাই। এবার মাঝখানে একবার প্রকাশ করছিল আপনার এই যে ওনার যে এসিস্ট্যান্ট শফিক সাহেব, যে উনি নাকি মুক্তিযুদ্ধের পক্ষে ওই বিদেশে বসে টাকা ইয়া করছে, মানে ইয়া করছে, কিরকম মানুষের কাছে কালেকশন করে মুক্তিযুদ্ধের পক্ষে কালেকশন করছে, টাকা কালেকশন করছে। ওই টাকা কি ফেরত দিয়েছে কিনা আমি তো বলতে পারবো না, মুক্তিযুদ্ধ ফান্ডে টাকা জমা দিয়েছে কালেকশন করে শফিক সাহেবের কাছে দিয়েছিল নাকি ফান্ড? আমি জানি না, শফিক সাহেব তো জন্ম হইতে না, শফিকের তো এই সময় জন্ম হয় নাই মনে হয়, শফিক সাহেবের কি মনে হয় বলেন, জন্ম শফিক হয় নাই, সাহেব উনি তো মুক্তিযোদ্ধা না? তাই নাকি? শিশু মুক্তিযোদ্ধা না? আপনি এই যে সেদিন জামাতের আমির বলল আমরা ছাত্রদেরকে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস শোনাবো, তারা ইতিহাস শোনাবে। হ্যাঁ, শোনাবে না কেন? কোন শফিক নেই? শফিক, ডাক্তার শফিকের কথা বলতেছি না, ওই যে প্রেস সচিব শফিক সাহেব। না না, আমি ডাক্তার শফিক সাহেবের কথাও বলছি, ওই 2 শফিকের কথাই বলছি। ডাক্তার শফিক না, সাহেবও আমাদের তো বলছেন যে তিনি ডাক্তার শফিক সাহেব মুক্তিযুদ্ধ কথা ইতিহাসের নতুন করে ইতিহাস শিখাবেন তরুণ প্রজন্মকে। হ্যাঁ, শিখাইতেছে তো, নতুন করে এসে শিখাইতেছে না, কি শুনতেছেন না আপনি? স্বাধীনতা কি বলে এই আওয়ামী লীগের লোকরা কিনে ইয়া দেয়, এই যে মিছিল করে স্বাধীনতার প্রতি কি নৌকা, ওই জামাত ইসলাম সেদিন দেখছি জামাত ইসলামের ইয়া করতেছে, ওই কিনা বলে মিছিল করতেছে স্বাধীনতার প্রতীক নাকি জামাত ইসলাম না এই দাঁড়িপাল্লা শুনেন না আপনি? এটা তো ভিডিও আসছে তো, এটা নতুন ইতিহাস শেখাবে না, এটা তো নতুন শেখাচ্ছে, তা আরো কত কিছু শেখাবে। আর এটা বললো যে এটা তো বলছে তাহলে তো তারা তো এই কথা স্বাধীনতার ঠিক বিরোধী যে ছিল না। মুক্তিযুদ্ধের যে কজন যারা এখনো জীবিত আছে তাদের এই যে পাকিস্তান ভাঙ্গার অপরাধে তাদের তো ফাঁসি হতে পারে, দেশদ্রোহীর মামলা তাদের বিরুদ্ধে তো হতেই পারে। শুনেন, তাদের ফাঁসি হয়েছে না, আপনি বারবার জামাত যদি ঘুরিয়ে নিয়ে আসছে। ক্ষমতায় আসে, এই যে আজকে রয়টার্সের জামাত ক্ষমতা, আমরা যেই আরে ভাই খবর ক্ষমতা, দেখলাম, রয়টার্স যেভাবে হাইলাইট ক্ষমতা করলো বিএনপি আশা দেখে আর জামাত ইতিহাসের সবচেয়ে সেরা জয়টার অপেক্ষা করছে। তো সব মিলিয়ে যদি ক্ষমতায় ওরা আসার আসে আগেই তো তো এমনটাই তো মুক্তিযোদ্ধারাই হতে করছে, পারে। ক্ষমতার আসার আগেই তো মুক্তিযোদ্ধারা কি আপনার কাছে, আপনার ফাঁসি দিলে এক কথা, ফাঁসিতে মরে গেল, কিন্তু গলায় যখন জুতার মালে দেবেন, জুতা দিয়ে পিটাইছে জামাতের ছেলেরা, আপনার ওই যে ইয়াতে রিপোর্টার ইউনিটিতে আপনার ওই যে বীর মুক্তিযোদ্ধা আপনার ইয়াকে লতিফ সিদ্দিকী কিভাবে গালাগালি করছে শুনেন নাই আপনি? জামাতের ছেলেটা, শিবিরের ছেলেটা। তাহলে আপনি এর চেয়ে আপনার আর কি চান? আপনি ফাঁসি দিলে কি ফাঁসি হয়ে গেল গা? এর চেয়ে বড় শাস্তি আর কি চান? আপনার ওই সিইসি ছিল, জি সে তো রফিক ভাই, মুক্তিযোদ্ধা ছিল। রফিক ভাই আমরা শেষের দিকে চলে আসছি। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছ থেকে এই বিষয়ে একটু আমি খুব কনফিউজড এমন হচ্ছে যে আমি মনে হয় 7 তলার উপর থেকে একদম নিচে পড়ে গেছি, মানে এই 7 তলার উপর থেকে একদম নিচে রাস্তার উপরে পড়ে গেছি। এখন আমার অবস্থা খুব খারাপ, হাত পাও ভেঙে মাথা মুথা ফেটে সব। এখনকার বইপত্র যাই মুক্তিযুদ্ধ তো পুরাটারে আবার নতুন করে লেখা হয়েছে। জিয়র রহমান স্বাধীনতার ঘোষক, কর্নেল ওলি প্রথম রিটিলেট করছে সেনাবাহিনী নিয়া, বুঝেন নাই? তারেক শিশু মুক্তিযোদ্ধা, ডাক্তার ইউনূস মুক্তিযুদ্ধের সময় আমেরিকার রাস্তায় হাফ প্যান্ট পরে গান গায়ে গায়ে পয়সা তুলছে। জামাতের নেতারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নাই, সপক্ষের শক্তি ছিল, দাঁড়িপাল্লা মুক্তিযুদ্ধের প্রতীক, এগুলো তো এখন বইয়ে আসছে না। ওই মুক্তিযুদ্ধের কথা বলছেন উনি, আপনারা সবাই বুঝতে ভুল করছেন। উনি ৭১-এর সেই মহান মুক্তিযুদ্ধের সেই কাহিনী না, উনি নতুন লিখিত কাহিনী, ওইটাই বলছেন ওনারা, ওইটাই ওনারা বুঝাইতে চাইছেন। মানে জামাতে ইসলাম যে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখবে ওটার কথা বলছেন? ওটার কথাই বলছে। তো সেই ইতিহাসে তো পাকিস্তান ভাঙ্গার অপরাধে দেশদ্রোহিতার মামলা হয়ে যেতে পারে, তো ৭১-এ যারা মুক্তিযুদ্ধ করেছে পাকিস্তান হইছে না, ভেঙেছে।
এই যে মুক্তিযোদ্ধাদের ফাঁসি হয়ে গলায় যাবে যে জুতার কজন মালা, বেঁচে আছে তাদের। যারা বেঁচে আছে তাদের অনেকের গলায় জুতার মালা পড়লো না, দেখেন নাই? ওই যে রফিক ভাই বললো না, লতিফ সিদ্দিকী বীর মুক্তিযোদ্ধা, জুতার মালা, সবাই জুতার মালা পড়তেছে। মুক্তিযুদ্ধের কথা কইলেই তো আপনার জুতার মালা, ফেসিস্টের দোষর। 17 মাস ধরে ফেসিস্ট নাই, আওয়ামী লীগ কিন্তু 17 মাস ধরে নাই। এরপরও এই 17 মাসও অন্য দল কইতে পারতেছে না যে মুক্তিযুদ্ধের স্লোগান ছিল জয় বাংলা, সেটা আমরা আজকে থেকে দেব এবং আমরা মুক্তিযুদ্ধের কথা বলবো। এইটা কোয়ার সাহস নাই কারো। কিন্তু দোষ হিসেবে যাইব কোথায়? সব আওয়ামী লীগ সব কুক্ষিগত করছে। এখন তো ফিল্ড খালি, এখন নেস নাকে, এখন কেন তোরা থাকতে, এখন কেন এই মুক্তিযুদ্ধের ভাস্কর্য অমুক তমুক সব ভাঙা হয়? জাদুঘর মাদুঘর, মুক্তিযুদ্ধের জাদুঘর টাদুঘর সব ভাঙিয়া ফেলস কেন? এগুলো তো রক্ষা করার দায়িত্ব এখন তোদের ছিল, করলি না কেন? মানে যত দোষ সব অঞ্জু ঘোষ। তারা ওই জামাতি মুক্তিযুদ্ধের ধারক বাহক, কিন্তু অরিজিনাল মুক্তিযুদ্ধের ধারক বাহক যখন আওয়ামী লীগ, ওইটা দেখা যাবে না, ওইটা হলে কুক্ষিগত করছে। ওই রফিক ভাই একটা ভালো কথা কইছে, যাওয়ার আগে একটু ভালো কথা কইতেছে আর কি, মানে মরার আগে যেমন নামাজ দোয়া পড়ে মানুষ, এরকম যে ইনুস সাহেব বুঝতে যাওয়ার সময় তার বেশি দিন নাই, তো চিটাং শহরে তারপরে গহিরাতে ওনার যে বাড়িঘর আছে এগুলোর অস্তিত্ব থাকবো না, উনি ইয়েটা হইলে কিচ্ছু রাখবো না। ওরা আত্মীয় স্বজন, মির্জাফরের আত্মীয় স্বজন যেমন এখনো মির্জাফরের পরিচয় দিতে লজ্জাবোধ করে, কয় না ওনার আত্মীয় স্বজন ওনার কেউ পরিচয় দিব না, কোনো ডাক্তার ইউনিসের চিনি না, কই কি গরুর ডাক্তার না হাতির ডাক্তার না মানুষের ডাক্তার? ডক্টর মোহাম্মদ ইউনুস। ওর চিটাং শহরে এর বাপদাদার বাড়িঘর এগুলার ভাই তবুও শেষ বেলায় আর কিছু না করুক, একটা কথা তো বলে গেলেন, তবুও ভাবলাম যে আমি যে সাততলা থেকে পড়ার পর আমি টেনশনে আছি যে রাশেদ হায়দার ভাই এবং রফিক ভাই কাছ থেকে একটু জানবো যে এই কথা যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বললেন, এই কথাটা আসলে কোন কথা? উনি তো রিসেট বাটন চেপে মুক্তিযুদ্ধর 12টা একদম 13টা 14টা বাজিয়ে দিয়েছেন। বাংলাদেশে মুক্তিযুদ্ধ বলতে কিছু নেই, জয় বাংলা বললেই পিটাও, মুক্তিযোদ্ধা বললেই খেদাও, গলায় জুতার মালা দাও, মুক্তিযুদ্ধের স্মারক চিহ্ন ভাঙো, ইতিহাস অন্যভাবে লেখো, জমাতকে দিয়ে ইতিহাস লেখাতে হবে। এই তো ওনার মিশন। সাকসেস করার শেষ পর্যায়ে আইসা বোধহয় ওনার বোধোদয় হয়েছে এই রিসেট বাটন বোধহয় কাজ করবে না, সামনের দিন বড় খারাপ আসছে, এমন কিছু ভাবছেন হয়তো নাকি? হ্যাঁ, ওইটাই হচ্ছে মূল কাহিনী, ওইটাই হচ্ছে মূল কাহিনী। এবং সর্বশেষ আরেকটা কথা উনি বলে যাবে, আপনারা এখন বইলা দিই, লেখা রাখেন। উনি বলবে যে 2024-এর 8ই আগস্ট আমি এসে এই দেশকে যে অবস্থায় পেয়েছি, সেইখান থেকে আজকে এই দেশকে যে জায়গায় নিয়ে গিয়েছি, এইটা বিগত 50 বছরও সম্ভব হয়নি এবং আগামী 200 বছরও সম্ভব হবে না। আপনাদের দেশকে আমি সেই রকম অনন্য উচ্চতায় নিয়ে গেছি, এটাও বলবে। বেশি দিন বিদায়ী ভাষণ এটা বলতে পারেন, তবে আবার এটাও বলতে পারেন, আমাদের ওই যে ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন, নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান, উনি বলছেন যে আমি এগুলো কাজ করেছি, বাট আমি সরকারের কোনো পার্ট না। ডক্টর ইউনুস সাহেব তো বলতে পারেন যে আমারে বসাইছে, আমি কাজটা করছি ভাই, আমি সরকারের কিছু ছিলাম না। শুনেন আপনারা, এই যে বদিউল আলম মজুমদার বুদ্ধিজীবী না, এরা হচ্ছে বেশ্যাজীবী। এই বুদ্ধিজীবী বাংলাদেশের আর বেশ্যাজীবীর মধ্যে পার্থক্য নেই। কেন এখন বলি আপনাকে, যদিও ওয়ার্ডটা খুব খারাপ, একজন বেশ্যা সারাদিন রাস্তায় খাড়াই থেকে লিপস্টিক মাইরা একজন কাস্টমার লয়, এটা শেষ আবার লিপস্টিক মাইরা এসে দাঁড়ায়, ব্যবসা। আর এই বুদ্ধিজীবী এরাও পয়সা দিয়া, ওরা পয়সা দিয়া দেওয়া বেছে, এরা পয়সা দিয়া বুদ্ধি বেছে। তো এ বেড়া এতদিন ছিল, উনি সরকারের অংশ না থাকলে তুমি এমনে এই যে কোটি কোটি টাকা যেটা খাইছো, এগুলো কই? এগুলো যে পিঠ বাঁচানোর জন্য, আমি এগুলোতে ছিলাম না, আমি এগুলোতে ছিলামই না, আমি সৎ ছিলাম, আপনারা আমার মাইরেন না। এটা যে বদিউল আলম মাইর খাবে বেশি দিন নাই। আর এগুলো আওয়ামী লীগ মারবে না, ম্যাক্সিমাম উপদেষ্টা যেগুলো বাংলাদেশে থাকবে বিএনপি দেখবেন ধরে ঢুকাইবো।
এবার আসুক বিএনপি আসুক জামাত হেরাই ঢুকাইবো বইলা জেলে। রাশেদ হায়দার ভাই, আমি বলছিলাম যে এই যে ডক্টর বদিউল আলম মজুমদারের মতো যদি আমাদের ডক্টর ইউনূসও বলেন যে আমারে সরকারে বসাইছে, আমি এমনি বসছি, কিছু কাজ টাজ করছি, আমি সরকারের কোনো পার্ট ছিলাম না, না এমন কিছু তো বলে বসতে পারেন। যিনি এতদিন মুক্তিযুদ্ধ ধ্বংস করে এখন বলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা যোগাবে, সেই লোক কি না বলতে পারে? জি, রাশেদ হায়দার ভাই, রফিক ভাই, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, এবং এতক্ষণ যে সকল দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদের প্রতি অনেক প্রীতি ও ভালোবাসা। দর্শক, লাইভটা আমরা এখানেই শেষ করবো। দেখা